বন্ধুরা, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার যে ভয়ানক সুনামি সংঘটিত হয়েছিল তার কথা কেউই ভুলে যায়নি। ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৩০ মিটার পর্যন্ত উচ্চতার যে সুনামি হয়েছিল তা দেখে মানুষের কলিজা কেঁপে উঠেছিল। এই সুনামিটি ৩টি দেশের উপর আঘাত হানে: ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়া এবং পূর্ব আফ্রিকা। এই সুনামির কারণে প্রায় ২,৫০,০০০ মানুষ মারা যায়। বন্ধুরা, আপনি জানেন কি সুনামির ঢেউ কত ফুট উচ্চতায় উঠতে পারে এবং এর আকার আকৃতি কত বড় হতে পারে? এটা জানার জন্য আমরা আপনাকে বলে দিচ্ছি যে সুনামি সৃষ্টির আসল কারণ হলো সমুদ্রের নিচে ভূমিকম্প সৃষ্টি হওয়া। সমুদ্রের নিচে যখন ভূমিকম্পের সৃষ্টি হয় তখন সমুদ্র আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরকম একটি বাস্তব উদাহরণ হলো ২০১১ সালের ১১ মার্চ স্থানীয় সময় বিকাল ২:৪৫ জাপানের যে সুনামি ঢেউ উঠেছিল সেটার উচ্চতা ছিল ৪০ মিটার। যখন এটি ধারণা করে মাপা হয় তখন এটি ছিল স্ট্যাচু অফ লিবার্টি থেকে মাত্র ৫ মিটার কম। তাহলে তো বুঝতেই পারছেন কতটুকু উচ্চতায় উঠেছিল সেই সুনামি। আর এই সুনামির কারণে জাপানের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং সমুদ্রের ১০ কিলোমিটার এরিয়ার আশপাশ এলাকা ডুবে গিয়েছিল, যার কারণে জাপানের প্রায় ২২ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। আপনি তো হলিউডের সিনেমায় সমুদ্রের ঢেউ দেখেছেন, তবে ২০১১ সালে জাপানে যে সুনামিটি এসেছিল তা কিন্তু হলিউডের সিনেমা থেকে কোনো অংশে কম ছিল না। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো এ ধরনের সুনামি কিন্তু পৃথিবীতে আসা যাওয়া করতেই আছে। সময় অসময়ে ভূমিকম্পের কারণে এমন সুনামি হতেই পারে। এর থেকে বড় সুনামি কিন্তু আমাদের পৃথিবীতে রয়েছে। এই সুনামিকে বলা হয় মেগা সুনামি। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে, মেগা সুনামি আবার কি? মেগা সুনামি হলো পৃথিবীর সব থেকে ভয়ানক সুনামি। আমরা চলুন দেখি মেগা সুনামিটি কি। মেগা সুনামি নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি শেষ অবধি পর্যন্ত। মেগা সুনামি সংঘটিত হয় সমুদ্রের তলদেশে বড় কোনো জিনিসের বিস্তরণ ঘটলে বা বড় কোনো জিনিস উপর থেকে সমুদ্রে পড়লে। মেগা সুনামি এত পরিমাণ ভয়ানক হয়ে থাকে যে মাইক্রোসেকেন্ডের মধ্যে বড় বড় ভবন ধ্বংস হয়ে যায়। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে যে সমুদ্র কোন জিনিস পড়লে মেগা সুনামি হতে পারে? ১৯৬৩ সালে ইটালিতে মেগা সুনামি সংঘটিত হয়েছিল। ইটালি কর্তৃপক্ষের ছোট্ট একটি ভুলের কারণে এই মেগা সুনামি সংঘটিত হয়েছে। ইটালির ভ্যানিস শহরে একটি ড্রাম নির্মাণ করা হয়েছিল। এই ড্রাম নির্মাণ করা হয়েছিল পাহাড়ের নিচে। তারা প্রথমে ভেবেছিল পাহাড়ের কোনো অংশ ভেঙে পড়লেও সেটাকে তারা কারিগরি প্রযুক্তির মাধ্যমে প্রতিরোধ করবে। এই ড্রামটি ১৯৫৯ সালে নির্মাণ করা হয়। নির্মাণের পরপরই দেখা যায় যে পাহাড়ের ছোট ছোট অংশ ভেঙে যায়। তখন সরকার এবং ইঞ্জিনিয়ার সম্পূর্ণ প্রস্তুত ছিল, যার কারণে কোনো ক্ষতি তারা দেখেনি। সরকার ভেবেছিল সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একদিন ওই পাহাড়ের একটি বড় অংশ পানিতে ভেঙে পড়ে যায়। তখন ইঞ্জিনিয়াররা সেখানকার পানির পরিমাণ কমিয়ে দেয় এবং ভেবেছিলেন কোনো ক্ষতি হবে না। পাহাড়ের এত বড় অংশ ভেঙে পানিতে পড়ার কারণে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। তবে এই ঢেউয়ের উচ্চতা ছিল কমপক্ষে ৮৫০ মিটার পর্যন্ত, যা পৃথিবীর সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফার অর্ধেকের বেশি। তাহলে এবার একবার ভাবুন পাহাড়ের যে অংশটি ভেঙে পড়েছিল সেটি কত বড় ছিল। আর যদি আন্দাজ করতে না পারেন তাহলে আমরাই আপনাকে বলে দিই। সমুদ্রের যে অংশ পাহাড়ের খণ্ডটি পড়েছিল সেখানে ৮০ মিটার চওড়া এবং ২০০ মিটার গভীর গর্ত হয়েছিল। এখন ভাবুন একটি অংশ যদি ২০০ মিটার গভীর গর্ত করতে পারে তাহলে এখান থেকে উৎপন্ন হওয়া সুনামি কতটা ভয়ঙ্কর হতে পারে। এত বড় দুর্ঘটনার কারণে ক্ষতির পরিমাণ বেশ ভালোই হয়েছিল। আর এর আশপাশের কিছু কিছু লোকজন বুঝতে পারছিল যে এখানে সুনামি হচ্ছে। আর মেগা সুনামি থেকে উৎপন্ন হওয়া ঢেউ পাহাড়ি এলাকায় ঢুকে মুহূর্তে সবকিছু ডুবিয়ে দেয় আর হাজার হাজার লোকের মৃত্যু হয়ে যায়। আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে এটি পৃথিবীর সবচেয়ে বড় সুনামি, তাহলে আমরা আপনাকে বলে দিচ্ছি যে ১৯৫৮ সালে আলাস্কা শহরের পাশে একটি মেগা সুনামি সংঘটিত হয়েছিল, যেটাকে ইতিহাসের সবচেয়ে বড় সুনামি বলা হয়ে থাকে। ভূমিকম্পের কারণে মাটি একদিক থেকে অন্যদিকে সরে গিয়েছিল আর এ কারণে সেখানকার পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পানিতে পড়েছিল।
হয়েছিল। আর এ কারণে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঢেউ উঠেছে, যার উচ্চতা ছিল 1722, যা মানব নির্মিত সবচেয়ে বড় ইমারত থেকে 1000 ফিট উঁচুতে ছিল। আর এই সুনামির কারণে আলাস্কা শহরের অনেক গাছগাছালি, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে কিছু কিছু বিজ্ঞানী ধারণা করেন যে আজ থেকে 6.5 কোটি বছর আগে এর থেকে বড় সুনামি সংঘটিত হয়েছিল, যখন কিনা আমাদের পৃথিবীর বুকে আঘাত করেছে। আর এই আঘাতের কারণে ডাইনোসর ধ্বংস হয়ে গিয়েছে। আর এই সুনামির আঘাত এতটাই দ্রুত ছিল যে মুহূর্তেই 5 থেকে 6 কিলোমিটার উচ্চতার সৃষ্টি হয়েছিল, যা বুরুজ খলিফা থেকে 5-6 গুণ বড় ছিল। আসুন তবে জেনে আসি সুনামি থেকে কিভাবে বাঁচা যায়। সুনামির মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগকে কেউই ঠেকাতে পারবে না, মাত্র সৃষ্টিকর্তাই পারে তাকে ঠেকাতে। পৃথিবীর প্রত্যেকটি সমুদ্রে সুনামির মতো ঢেউ আসা যাওয়া করতেই থাকে, কিন্তু সুনামির জন্য সবচেয়ে ভয়ানক সাগর হলো প্রশান্ত মহাসাগর। স্বাভাবিকভাবেই এই সাগরে সবসময় 50 মিটার উঁচু ঢেউ থাকে। তবে ঢেউয়ের কোনো গতি নেই, তাই মানুষ খুব বেশি ভয় পায় না, এবং কিছু কিছু মানুষ এই ঢেউয়ের সাথে মজা করে থাকে। তবে সুনামি ঢেউয়ের গতি থাকে। সাধারণত ঝড় বৃষ্টিতে সমুদ্রের পানির গতিবেগ 100 কিলোমিটার হয়ে থাকে। আগ্নেয়গিরি, ভূমিকম্প বা বিভিন্ন সমস্যার কারণে যদি সুনামি হয়ে থাকে, তাহলে সেটার গতিবেগ প্রতি ঘন্টা 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আপনি তো বর্ষার সময় বৃষ্টির পানি পড়তে দেখেছেন। আপনি ছাদের পানি হাত দিয়ে যদি আপনি ছাদের পানি হাত দিয়ে ধরেন, তাহলে অনেক সময় আপনার হাত ব্যথা করবে। তাহলে একবার ভেবে দেখুন, প্রতি ঘন্টায় 500 থেকে 800 কিলোমিটার বেগে সমুদ্রের পানি যদি আপনার গায়ের উপর এসে পড়ে, তাহলে আপনার কি অবস্থা হতে পারে। তাই সমুদ্রের যে এলাকায় ভূমিকম্প অনুভব হবে, সেই এলাকা ত্যাগ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সুনামির প্রভাব না কাটবে, ততক্ষণ পর্যন্ত সমুদ্রের কিনারায় না যাওয়াই ভালো। যখন সুনামি আসে তখন সমুদ্রের পানি পিছিয়ে যায়, এমনকি পানির মধ্যে ঘুরলে ওঠা শুরু করে। আর আপনি এরকম পরিস্থিতিতে যদি সমুদ্রের কিনারায় আসেন, তাহলে ভুলেও বিল্ডিং এ ওঠার চেষ্টা করবেন না, কারণ সুনামি এরকম বড় বড় বিল্ডিং মুহূর্তেই ভেঙে ফেলতে পারে। তাই আমাদের উচিত সমুদ্র থেকে দূরে গিয়ে উঁচু জায়গায় অবস্থান করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।